এই যে মিস্টার, কানা নাকি? দেখে চলতে পারেন না? না, আমার চোখ একদম ঠিক আছে। আপনার চোখ কানা মনে হয়। ঠাস করে চর মেরে দিব যত সব ফালতু ছেলে গায়ে পড়তে আসে। আমিও চুপ করে বসে থাকবো না, ফালতু মেয়ে কোথাকার। আপনি আমি ফালতু বলেন? হ্যাঁ বললাম, আপনি ফালতুই। আপনি ফালতু, আমি না। আজাইরা মেয়ে, এই বলে চলে এলাম ওখান থেকে। আসলে বড় ভাইয়ের বিয়েতে এসেছি, যদিও আসতে চেয়েছিলাম না, আব্বু আম্মু জোর করে নিয়ে এসেছে। মোবাইল চালাতে চালাতে হবু ভাবিকে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ মেয়েটা এসে ধাক্কা খায়। তার পরেরটুকু তো শুনলেনই কি হলো। চারিদিকে অনেক লোকজন, তার মধ্যে আমি একা হাঁটতেছি। আব্বু আম্মু কাউকে খুঁজে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না কি করব। আমি হবু ভাবিকে দেখতে একটা রুমের দিকে এগোতে লাগলাম। ততক্ষণে পরিচয়টা দিয়ে দেই, আমি সোহান, অনার্স প্রথম বর্ষে পড়ি। বাবা মায়ের দুই মাত্র সন্তান। বড় ভাই আর আব্বু ব্যবসা সামলায়, আর যেখানে এসেছি সেটা আমার বড় ভাইয়ের বিয়ে। তা তো জানলেনি। যাক, গল্পে ফেরা যাক। আমি রুমে ঢুকে হালকা দরজা খুলে ভেতরে উকি দিয়ে দেখি সব মেয়েরা বসে গল্প করছে। তার মধ্যে আমার আম্মু আছে, আর সাথে ওই ফাসিল মেয়েটাও আছে। আমাকে কেউ দেখার আগে আমি বের হয়ে আরেকটা রুমের দিকে এগোতে লাগলাম। কেমন জানি লাগছিল দরজায় উকি দিচ্ছে। ভাইয়ার শ্বশুর আমাকে দেখে বলল, বাবা কোনো সমস্যা? আমি তখন বললাম, ভাবিকে দেখব। তখন তিনি রুম দেখিয়ে দিলেন। আমিও সেই রুমের মধ্যে চলে গেলাম। দেখলাম ভাবি তৈরি হয়ে বসে আছে। যদিও কিছু মেয়ে আছে, কিন্তু সবাই আন্টির বয়সে, তাই লজ্জা পেলাম না। ভাবি কেমন আছেন? আমার কথা শুনে ভাবি লজ্জা পেল, আর বাকিরা মুচকি হাসছিল। ভাবি লজ্জা পাওয়ার দরকার নাই, আর যদিও এখনো ভাবি হননি, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবেন। তাই তো বলি, ভাইয়া আমায় আপনার ছবি দেখতে দিল না কেন? ভাবি আপনি সুন্দর বলেই দিত না। এখন বুঝলাম, যখনই দেখতে চাইতাম তখনই ছবি লুকিয়ে রাখতো, কিন্তু এবার পারল না। সবাই এবার হেসে উঠল। এক আন্টি বলে উঠল, ছেলের ভাই তো হেব্বি পাম মারতে পারে। আমিও কম কি পাল্টা জবাব দিতে লাগলাম, কি বলেন আন্টি, পাম দিব কেন? সত্যিই বললাম। অবশ্য আপনারাই কম না, মনে হয় না আন্টি? আমায় পাম্পার বলছিল, নিজেরাই পাম খেয়ে ফুলতাছে দেখতেছি। আমি আর তেমন কিছু না বলে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই আব্বু আমাকে তার ফোন ধরিয়ে দিয়ে বলল, তোর আম্মুর কাছে দিয়ে দিত। এবার পড়ে গেলাম চিপায়। শেষমেশ ওই মেয়েদের মধ্যেই যেতে হবে আমায়। ভাবলাম যাব না, কিন্তু সেই যেতেই হবে। কি আর করার, আব্বুর করা অর্ডার, যেতেই হবে। ফোন নিয়ে ওই রুমে ঢুকে মাথা নিচু করে আম্মুর দিকে এগোতে লাগলাম। একটু লজ্জা পাচ্ছিলাম। আম্মুর কাছে গিয়ে ফোনটা দিয়ে বললাম, আব্বু দিয়েছে। আন্টি এ কে? আমার আরেক ছেলে। আন্টি এই ফাজিল পর আপনার ছেলে? শুধু ফাজিল না, অনেক ফাজিল। বাসায় শুধু ফাজলামো করে। আমি তো বুঝতে পারছি আম্মু আমার ইজ্জতের ফালুদা না করে চুপ করবে না। কিসের জন্য যে আব্বুর সামনে পড়লাম। তাহলে তখন ঠিকই বলেছিলাম। এবারে সহ্য হচ্ছিল না, তাই মুখ তুললাম, ওই ফালতু আপনি কানি, কারণ নিজে থেকে এখন গায়ে পড়ে আবার বড় বড় কথা বলে। তাই বলে বের হয়ে চলে এলাম। এইদিকে মেয়েটা ভাবছে আমাকে অপমান করার যোগ্য শাস্তি আমি দিব। তো অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। অনেক আনন্দ করলাম। ভাইয়া ভাবির সাথে সবাই আজ এই বাড়িতেই থাকবো। মাঝে মাঝে মেয়েটার দিকে চোখ পড়তেই দেখি কি যেন ভাবছে। আমি আর কিছু মনে করলাম না। অবশেষে আসলো ঘুমানোর পালা। কোনো মতে একটা জায়গা পেয়ে গেলাম, তারপর দিলাম একটা ঘুম। খুব সকালে ঘুম থেকে উঠলাম। আম্মু ডেকে তুলল। উঠে বললাম গোসল দিব। আম্মু বলল সবাই তো তাই করতেছে, তো তুই এখন কি করবি? আমি বাড়ির পাশে পুকুর আছে, ওইখান থেকে করে আসি, শুধু একটা লুঙ্গির ব্যবস্থা করে দাও। আম্মু গিয়ে একটা লুঙ্গির ব্যবস্থা করে নিয়ে আসলো। আমি পরে পুকুরের দিকে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তাই লুঙ্গি খুলে পুকুরে নেমে একটা ডুব দিয়ে উঠে দেখি ওই ফাজিল মেয়েটার হাতে আমার লুঙ্গি। তখন তো আমি বুঝতে পারলাম বাস খেতে হবে। কি মিস্টার, এখন কি হবে? জি না, আমার সাথে যা যা করেছে আর আমি এত সহজে ভুলে গিয়ে ছেড়ে দিব, তা কখনোই জান্নাত হতে দিব না। বুঝতে পারলাম মেয়েটার নাম জান্নাত। প্লিজ। না, হবে না। আমি তখন কষ্টে একটা গান শুরু করে দিলাম, মাইয়া রে তুই লুঙ্গি চোর রে, আমার যতন করা লুঙ্গিটা রে তে ফিরায়া দে, আমার লুঙ্গিটা রে চুরি করার অধিকার দিল কে, মায়া তুই বড় লুঙ্গি চোর, তোর ক্ষমা নাই রে। এটা শুনে জান্নাত রেগে চলে গেল, আর আমি পানির মধ্যে উঠতে পারছি না। আম্মুকে ডাকলাম, কিন্তু কাউকে পেলাম না। কি করব ভেবে পাচ্ছি না। কিছু সময় বসে রইলাম, কাউকে খুঁজেও পাচ্ছিলাম না। একটু আশেপাশে আবার তাকালাম।
হঠাৎ দেখতে পেলাম একটা দড়ির উপর একটা শাড়ি, মনে হয় শুকাতে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম শেষ পর্যন্ত এই ইজ্জতটাও যাবে, কিন্তু এখানে বসে থাকলে কেউ আসবে না। তা কিছুক্ষণ থেকেই বুঝেছে। উপায় না পেয়ে শাড়ি লুঙ্গির মতো করে পেঁচিয়ে পড়লাম। তারপর চুপি চুপি বাড়ির পেছনের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাবিনি কপালটা আমার বিপক্ষে। কেননা আম্মু, ভাবি, ওই ফাজিল ভাইয়া আর ভাইয়ার শাশুড়ি সব পেছনের দরজার কাছেই আছে। আমি ঢুকেই পেছনে ঘুরতেই আমি 4000 ভোল্টেজের শক খেলাম, কেননা সবাই আমার দিকে তাকিয়ে হা হয়ে আছে। কিরে সোহান, তুই কি পাগল হয়ে গিয়েছিস? শাড়ি পরেছিস কেন? তাই বলে সবাই হাসতে লাগলো, আর সবচেয়ে বেশি হাসলো ওই শয়তানিটা। আমার রাগে শরীর জ্বলছিল আর লজ্জাও পাচ্ছিলাম। ইচ্ছে করছিল 1 চামচ পানির মধ্যে ডুবে মরি। আম্মু, ওই ফাসিল মেয়ে আমার লুঙ্গি নিয়ে চলে আসছে, আমি কি করব? আন্টি, ও মিথ্যা বলছে, আমি ওখানে যাই নাই। জাননি, তাহলে আমার লুঙ্গি কই গেল? ওয়েট, আমি দেখে আসি। তাই বলে জান্নাত বাইরে গিয়ে আবার আসলো হাতে লুঙ্গি। আমি স্পষ্ট বুঝতে পারলাম লুকিয়ে রেখেছিল আমাকে শায়েস্তা করতে। আমি আর কিছু না বলে দৌড়ে রুমে চলে গেলাম। তারপর প্যান্ট পরে নিলাম আর ভাবলাম এর সঠিক জবাব আমি দিবই। একটা বুদ্ধি পেলাম জান্নাতকে শায়েস্তা করতে। আমি আর এতটা নিচে যাইনি, কারণ আমার ইজ্জতের ফালুদা করে দিয়েছিল। অপেক্ষা করলাম জান্নাত ঘুমাবে কখন। এরপর সেই সুযোগটা এলো, কারণ রাতে সবাই আনন্দ করেছে, কেউ ঘুমায়নি ঠিক মতো। জান্নাত ঘুমানোর পর জান্নাতের রুম খোঁজে চুপি চুপি রুমের ভেতরে গেলাম। দেখলাম রুমটা সুন্দর করে সাজানো, চারদিকে জান্নাতের ছবি টানানো দেয়ালের সাথে। আমি ওর পড়ার টেবিল থেকে একটা কলম নিয়ে ওর সব কালি বের করে হাতে মাখলাম। তারপর জান্নাতের কাছে গিয়ে আমি টাসকি খেয়ে গেলাম। এই প্রথম কাউকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। ঘুমন্ত অবস্থায় একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে জানতাম না। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, এরপর মনে এলো প্রতিশোধ নিতে হবে। তাই হাত দিয়ে ওর সমস্ত মুখে কালি মাখিয়ে দিয়ে দুষ্টু হাসি দিয়ে বের হয়ে এলাম। বিকেলে যখন জান্নাত উঠে নিচে এলো, সবাই সে কি হাসি। আমিও অনেক হাসলাম, আরও বুঝতে পেরে রেগে আগুন হয়ে আছে। চোখে দিয়ে যেন আগুন ছড়ছে। সব শেষ করে সন্ধ্যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সাথে শয়তান এটাও নাকি যাবে। আমি আর জান্নাত এক গাড়িতে, আব্বু আর আম্মু এক গাড়িতে, আর ভাই আর ভাবি আরেক গাড়িতে। আমার রাগ হচ্ছিল, শয়তান এটা না থাকলে কি সুন্দর একা যেতাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কারো মাথা অনুভব করলাম। তাকিয়ে দেখি জান্নাত ঘুমিয়ে পড়েছে। চুলগুলো ওর মুখের উপর এসে পড়েছে। ইচ্ছে হলো সরিয়ে দিতে, কিন্তু ভাবলাম যদি উঠে যায়, তাই আর দিলাম না। অবশেষে বাসায় পৌঁছে ওকে ডাক দিয়ে তুলে বাসায় প্রবেশ করলাম। সবাই রাত হয়ে গিয়েছিল। আমি আমার রুমে গিয়ে চুপচাপ দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে নিচে চলে যেতেই সবাই আমার দেখে হাসতে শুরু করলো। বুঝলাম না ব্যাপারটা। হাসছো কেন? সত্যি তুই পাগল হয়ে গিয়েছিস? কেন, আমি কি করলাম? মেয়েদের মতো সেজেছিস কেন? আমি কেন মেয়েদের মতো সাজতে যাব? কোন দুঃখে? আয়নায় গিয়ে দেখ। আম্মুর কথায় আমি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। কেননা আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া, চোখে কাজল দেওয়া, কপালে টিপ দেওয়া, এটা দেখে রাগে শরীর জ্বলতে লাগলো। ওই শয়তানি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম হাসছে। খুব সুন্দর লাগছিল ওর হাসিটা। ইচ্ছে হচ্ছিল মন ভরে দেখিয়ে। আম্মুর কথায় হুঁশ ফেরল। আমি আমার রুমে এসে ওয়াশরুম থেকে মুখ ভালোভাবে ধুয়ে বের হলাম। খুব রাগ হচ্ছিল, আবার নতুন প্ল্যান করলাম যে ওকে আবার শায়েস্তা করবো আজ। নিচে গেলাম খেতে। ভাইয়া ভাবি, আজ চলো বেরিয়ে আসি। ভাবি তো নতুন, তাই চেনে নেবে সব। খুব ভালো হবে, আমিও যাব। আমি মনে মনে ভাবলাম, এই তো ঘুঘু ফাঁদে পা দিয়েছে। আপনার যাওয়ার দরকার কি? আজ আমি যাবই। নিয়ে যা বলছি। ঠিক আছে, বিকেলে যাব সবাই। একটু ভাব নিলাম যেন ওর যাওয়ায় আমি খুশি না। খেয়ে নিজের রুমে চলে এসে শুয়ে ফেসবুকে ঢুকলাম। মেয়ে ফ্রেন্ডের অভাব নেই, অনেকের সাথেই কথা হয়। সবার বিএফ আছে, ভাবতেই টাসকি খায়। এখন সবাই বলে সরি, আমি সিঙ্গেল না, বিএফ আছে। কিন্তু বিয়ের জন্য গেলে বলে আমি সিঙ্গেল। তাহলে কোনটা ঠিক? যদিও সব মেয়ে এক না। ফেসবুকে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। ভাইয়া ভাবি ডাকলো। আমি একটা নীল পাঞ্জাবি পরলাম, গায়ে আমার ফেভারিট পারফিউম দিলাম, আর চোখে একটা চশমা পরলাম। যদিও এটা সানগ্লাস না। আয়নায় তাকিয়ে দেখলাম, না ভালোই লাগছে। এরপর নিচে যেতেই তাকিয়ে দেখি জান্নাত অনেক সুন্দর করে সেজেছে। আমি ওর দিকে আর ও আমার দিকে হা হয়ে তাকিয়ে আছি দুজন। জান্নাত এত সুন্দর করে সাজতে পারে? তোদের হলো নাকি যাবি? ভাইয়ের কথায় আমি বললাম হ্যাঁ। এরপর বেরিয়ে পড়লাম আমি এক পাশে, আর অন্য পাশে জান্নাত, আর ভাইয়া ভাবি মাঝখানে। গল্প করছিলাম। হঠাৎ জান্নাতকে ডাক দিয়ে আমরা দুজন পেছনে আসলাম।
ভাবি যেহেতু নতুন তাই তাদের একসাথে ছাড়া উচিত, কি বলেন? তাই বলে আমি আর জান্নাত ধীরে ধীরে পেছন থেকে অন্য রাস্তায় চলে গেলাম। এরপর দুজন গেলাম কাছাকাছি হয়ে হাঁটছিলাম, কিন্তু তবুও দূরত্ব ছিল। নদী দিয়ে ঘুরলাম, কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেল আর আমি এটারই অপেক্ষা করছিলাম। আমার সাথে ফাইজলামি? আজ দেখি কি করো। ইসরে, সন্ধ্যা লেগে গিয়েছে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, তাই বলে চলতে চলতে আমি একটা অন্য রাস্তায় ঢুকলাম। ওই দিকটা একটু জঙ্গল, কিন্তু কাছে হয়। আমাদের যাওয়ার রাস্তাটা পেছনে, এতটা এলেন কেন? অনেক রাত হয়ে যাবে, এটা শর্টকাট। কিন্তু এই রাস্তাটা কেমন ভয় ভয় করছে। সমস্যা নেই, চারিদিকে শুধু মেহগনি গাছে, অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না। জান্নাত এখন আমার অনেকটা কাছে এসেছে, ওর হাতের স্পর্শ পাচ্ছি, ওর মুখে দেখে বুঝতে পারছি। আমি থেমে গেলাম। কি হলো? আমরা মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। এটা কেমন অচেনা। জান্নাত এই কথা শুনে আরো ভয় পেয়ে গেল, ওর মুখে শুকিয়ে গিয়েছে, ফোনও বন্ধ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে জান্নাত একটু সামনে তাকাতেই আমি সুযোগটা কাজে লাগিয়ে একটা মোটা মেহগনি গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। ও আধমনে হাঁটছে, ঘাড় ঘুরিয়ে আমায় দেখতে না পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি গাছের আড়াল থেকে বের হয়ে ওর কাছে গিয়ে ওকে কয়েকটা ডাক দিতে ও উঠে আমায় ঝাপটে ধরে কান্না করতে লাগলো। প্রথম কেউ আমায় জড়িয়ে ধরলো, ইচ্ছে হচ্ছিল ওকেও জড়িয়ে ধরি, কিন্তু পরে চিন্তা করলাম ওকে তো শাস্তা করতে হবে। আমি খিলখিল করে হাসতে লাগলাম। ও বুঝতে পারলো আমি শয়তানি করছি, আমায় ছেড়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যেতে লাগলো। আমি পেছন থেকে হাসতে হাসতে গেলাম। বাসে যেতেই আম্মুর কিছু বকুনি খেলাম, কিছু বলে পার পেলাম। আমি একা কিছু খেয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসলাম। অনেক পড়লাম, পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি জানি না। দেরিতে ঘুম ভাঙলো, সকালে মাত্র চোখ খুলেছে, দেখলাম জান্নাত আমার রুমে ঢুকলো। আমি চোখ বুঝলাম, ঘুমানোর নাটক করলাম। ও এসে আগে দেখলো আমি ঘুমিয়ে কিনা, তারপর আমার পাশে বসে একটা বালিশ নিয়ে আমার মুখে চেপে ধরলো। বাকিটুকু রাতে বলবো কেমন? আমি তখনই মুখ হালকা বাঁকা করে নিলাম, এতে নিঃশ্বাস নিতে পারছিলাম। আমি একটা বুদ্ধি বের করলাম যে আমায় শাস্তা করতে এসেছিল, উল্টো নিজেই শাস্তা হবে। তাই বলে আমি হাত পা নাড়াতে লাগলাম আর এমন ভাব দেখালাম যেন সত্যি সত্যি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একটু পর নড়াচড়া বন্ধ করে দিলাম। ও প্রথমে একটু খুশি হলো, পরে যখন দেখলো আমি নড়ছি না তখন ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে বালিশ টান দিয়ে ফেলে দিল। আমিও তখন নিঃশ্বাস আটকে রাখলাম। ও আমার নাকের কাছে আঙুল দিয়ে দেখলো আমার নিঃশ্বাস চলছে না, তখন ও আরো ভয় পেয়ে গেল। চোখের কোণে চিকচিক করছে পানি। আমি হালকা করে চোখ খুলে বুঝতে পারলাম চোখে পানি টলমল করছিল। উপায় না পেয়ে কেঁদে দিল। আমি তা দেখে উঠে হাসতে লাগলাম আর ও অবাক হয়ে গিয়েছে। আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার বুকের উপর চড়ে বসে বুকে কিল দিতে লাগলো আর শয়তান কুত্তা বান্দর এইগুলো বলতে লাগলো। একটু পর বুঝতে পারলো ও আমার খুব কাছাকাছি চলে এসেছে। আমিও বুঝতে পারলাম, তাও লজ্জায় লাল হয়ে উঠে দৌড়ে চলে গেল। আমিও উঠে বসলাম আর একটু আগের ঘটনার কথা ভাবতে লাগলাম। ভাবতেই কেমন জানি হতে লাগলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম সবাই খেয়েছে। আমি গিয়ে খাবার টেবিলে বসলাম। আম্মুকে ডাক দিয়ে বললাম খাবার দিতে, সে রাজি হলো না, বললো আগে নাকি ওঠা উচিত ছিল আমার। আমি অনেক বললাম, শুনলই না, বললো আমায় নাকি বেড়ে খেতে হবে। আমি একটু ঘুরে তাকিয়ে দেখি টেবিলে খাবার। আমি তো অবাক, তাকিয়ে দেখি জান্নাত খাবারগুলো নিয়ে এসেছে আর বেড়ে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো নতুন কোনো ফোন দিয়ে এসেছে, কিন্তু না, দেখলাম ভালোই ব্যবহার করছে। আমার ওর এরকম পরিবর্তন খুব ভালো লাগছিল। আমি খেয়ে নিলাম। ও ওখানেই ছিল, আমার কি লাগবে কি না লাগবে সব খেয়াল রাখছিল। বুঝতে পারলাম না কেন এমন করছে আবার। আপনারা বুঝতে পারলে একটু জানিয়ে দিবেন। খেয়ে আমার এক বন্ধুর ফোন এলো, আমি চলে গেলাম ওর সাথে। একটু ঘোরাঘুরি করে ভাবি ফোন দিলেন, আজকেও নাকি ঘুরবে, কিন্তু মনে হলো কেউ যেন শিখিয়ে দিল এটা যে তাড়াতাড়ি আসতে বল। আমি রবিকে বললাম আমায় বাসায় যেতে হবে, তাই বলে বাসায় চলে আসলাম। এসে দেখি সবাই রেডি। আজও জান্নাত সুন্দর করে সেজে আমার সামনে ঘুর ঘুর করছে আর আমায় দেখিয়ে বেড়াচ্ছে। আমি তো দেখিও না দেখার ভান করছি। একটু পর আমি ভাবি ভাই আর জান্নাত বের হলাম। আজ আর অন্য রাস্তায় ঢুকলাম না, কিন্তু জান্নাত আমার হাত ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো যাতে ভাইয়া ভাবি না দেখতে পায় আমাদের। আর বলতে লাগলো এটা কি ওটা কি। আমি ওগুলোর নাম বলতে লাগলাম আর মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখলাম জান্নাত আমার দিকে একভাবে চেয়ে আছে। আমি তবুও কিছু বললাম না। এরপর ভাইয়া ডাক দিলে আমি আরো তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। এখন জান্নাত আমার হাত ছেড়ে দিয়েছে, হয়তো ভাইয়া আর ভাবির জন্য, কিন্তু যখন ভাইয়া আর ভাবির সামনে তাকিয়ে গল্প করছে তখনই আবার ধরছে।
সন্ধ্যার সময় বাসায় আসলাম, ফ্রেশ হয়ে বসলাম। আজ নাকি আনন্দ হবে। সবাই গোল হয়ে বসলো, আমার পাশে জান্নাত বসলো। যদিও কেউ কিছু মনে করেনি, তো সবাই ভালোই মজা করছিলাম। আমায় প্রশ্ন করলো, ভাবি আমার জিএফ আছে নাকি? আমি তখন উত্তর দিলাম নেই। এটা বলার সাথে সাথে জান্নাত খুশিতে চিল্লায় উঠলো। ভাবি জানতে চাইলে অন্য কিছু বলে পার করে দিল। হঠাৎ রবির ফোন এলো। আমি উঠে ছাদে চলে এলাম, এসে কথা বলছে। কথা শেষ হওয়ার পর দেখি জান্নাত আমার পেছনে দাঁড়িয়ে। কি ব্যাপার, কি হয়েছে? কার সাথে কথা বলছেন? কেন? আমার বন্ধুর সাথে। ফোনটা দিন। তাই বলে দেখলো আসলেই আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। ফোনটা আমায় দিয়ে দিল। ভুলেও মেয়ের সাথে কথা বললে আপনার এমন হাল করবো ভাবতেও পারবেন না। আমি শুধু দাঁড়িয়ে আছি আবালের মতো। আমি সব ভুলে আবার নিচে গেলাম। ততক্ষণে সবাই উঠে গেছে খাওয়ার জন্য। তো সবাইকে বসতে বলা হলো। আমার পাশে জান্নাত এসে বসলো। খাওয়ার মাঝে মাঝে জান্নাত আমার পায়ে সুরসুরি দিচ্ছিল। আমিও ঠিক বুঝতে পারলাম, কিন্তু কিছু করলাম না। চুপচাপ খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি কে যেন রুম থেকে দৌড়ে পালালো। আমি ঠিক মতো বুঝতে পারলাম না কে ছিল, কিন্তু নুপুরের আওয়াজ হলো তাই বুঝলাম ওটা একটা মেয়ে ছিল। আমি প্রতিদিনের মতো উঠে ফ্রেশ হয়ে আজও তাই করে একটু ছাদে চলে গেলাম। একটু পর জান্নাত পেছন থেকে ডাক দিল। আমি ঘুরে তাকিয়ে দেখলাম ও সেজে আছে। কোথাও ঘুরতে যাবেন? না, আমিও চলে যাব। কথাটা শোনা মাত্রই আমার মন খারাপ হয়ে গেল। আর ওর তো আগে থেকেই মন খারাপ। ঠিক আছে, সাবধানে যাবেন। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পর জান্নাত বলল, আর কিছু বলবেন? তা না, আর কিছু বলবো না। ঠিক আছে, চলে গেলাম, ভালো থাকবেন। তাই বলে জান্নাত চলে গেল। আর আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। হয়তো যাচ্ছিল, আমি ওকে বলি যাবেন না। ওর চলে যাওয়া দেখে মনে হচ্ছিল কাছের কেউ চলে যাচ্ছে আমার কাছ থেকে। এর উত্তর কি আমি জানি না, তবে কি তাকে ভালোবেসে ফেললাম? না, এটা সম্ভব না। ও হয়তো আমায় এই নজরে দেখে না। আমার ভালো লাগছিল না, তাই রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে আসছে। একটু ঘুমানোর চেষ্টা করলাম, পারলাম না। না খেয়ে দুপুর হয়ে গেল। আম্মু খেতে বলেছিল, খাইনি। জান্নাতের কথা খুব মনে পড়ছে, পারছি না থাকতে। আমি উপায় না পেয়ে দৌড়ে ভাবির কাছে চলে গেলাম। দেখলাম উনি একাই আছে। কিছু বলবে? ভাবি, একটা কথা বলবো। কাউকে বলবো না প্লিজ। ঠিক আছে, বলো। ভাবি, তোমার বোনের নাম্বার দাও। আমি থাকতে পারছি না আর। কি ভালোবেসে ফেললে নাকি আমার বোনটাকে? জানি না, তুমি প্লিজ নাম্বার দাও। ওর নাম্বার ছিল না, ও যাওয়ার আগে দিয়ে গেছে। ভাবির থেকে নাম্বারটা নিয়ে অনেক খুশি হলাম। নিজের রুমে আবার চলে এসে ফোন দিতে দেরি হলো, তো আর উপাস থেকে ধরতে দেরি হলো না। কুত্তা, এত দেরি হয় কেন ফোন দিতে? আমি ওকে রাগান্বিত হতে দেখে অবাক। ওই এত রাগছেন কেন? তো রাখবো না, কি করবো? এত দেরি হলো কেন ফোন দিতে? আমি বাসায় এসে ফোন হাতে নিয়ে বসে আছি, আর ওনার ফোন দেওয়ার নামই নেই। কেন অপেক্ষা করছিলেন? এমনি আপনাকে সাজতে করতে হবে। ও জি, খেয়েছেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ। আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। যদিও এখন খুব ভালো লাগছিল ওর সাথে কথা বলে। ভাবলাম তবে কি ওকে ভালোবেসে ফেললাম? না না, এটা হবে কেন? দেখ কি উল্টাপাল্টা ভাবা শুরু করে দিয়েছি। আবার ফোনটা বেঁচে উঠলো। তাকিয়ে দেখি জান্নাতের ফোন। আবার কি হলো? বিকালে এই জায়গায় চলে আসবা। যদি না যাই? গিয়ে তুলে নিয়ে আসবো। যাবো। ফোন কেটে দিল। তাই বলে আর আমি বলতে লাগলাম, কি সাংঘাতিক মেরে বাবা। না, আর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ি। বিকেলে আবার ওই ফাজিলের কাছে যাওয়া লাগবে। এত দিন বাড়িতে উঠে পড়ে লেগেছিল, আর এখন আদর দেখাচ্ছে, আমার ইজ্জতের ফালুদা পর্যন্ত করেছে। অবশ্য আমিও কম করিনি। বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। বিকেলে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে তাকিয়ে দেখি 6টা মিসড কল, 12টা SMS। আমি উঠেই ফোন দিতে ঝাড়ি শুনতে হলো। তো কোনো মতে থামলো। আমি কোনো মতে তাড়াতাড়ি করে রেডি হলাম। একটা গেঞ্জি পরলাম, তারপর আম্মুকে বললাম বাইরে যাব। তারপর বেরিয়ে পড়লাম। রিক্সা নিয়ে ওর বলা জায়গা মতো চলে গেলাম। নামতেই রিক্সা ভাড়াটা ওই দিল, যদিও আমি দিতে চেয়েছিলাম, দিতে দেয়নি। নেমে দেখি জান্নাত সুন্দর করে সেজে এসেছে। অসম্ভব সুন্দরই লাগছিল ওকে। আমি এক পলকে চেয়ে আছি ওর দিকে। কি দেখছো এমন করে? না, কিছু না। এতক্ষণ লাগে আসতে? এত তাড়াহুড়ো করছো যে গেঞ্জিটা উল্টো করে পরে আসছো। দেখেছেন, সব আপনার দোষ। ওই আবার আপনি আমার গেঞ্জি ধরে? ঠিক আছে, তুমি। এই তো গুড বয়। আমি এখন গেঞ্জি ঠিক করবো কোথায়? এখানে তো তেমন কিছু নেই, ওই যে গাছের আড়ালে। এরপর আমি আর জান্নাত গাছের আড়ালে চলে গেলাম। কি হলো,
তুমি ওইদিকে যাও। কেন? তুমি আমার খালিকা দেখে ফেলবে তাই। বাপরে, এরপর থেকে তোমার সব তো আমার। কি মানে? ওসব মানে টেনে বাদ দাও, গিয়ে করো তা আছে। প্লিজ ওইদিকে মুখ দাও। ঠিক আছে। এরপর গেঞ্জি ঠিক করে বের হলাম। ওই দোকান থেকে আইসক্রিম নিয়ে এসো। আরে না টাকা লাগবে না। নিবে বলছি তো নাকি? টাকাটা নিয়ে 2টো আইসক্রিম কিনে নিয়ে আসলাম। এই নাও। 2টো কাজ জানো? তোমার জন্য। মাইক দিব। চিনো, যাও একটা ফেরত দিয়ে আসো। হ্যাঁ লাগবে না, ওটা তুমি খাও। দুজন আইসক্রিম খেতে লাগলাম। ইচ্ছে করেই জান্নাত ওটাতে বাচ্চাদের মতো ঠোঁট লাগিয়ে খাচ্ছিল। আমিও খাচ্ছিলাম, কিন্তু ওর মতো করে না। দুজন নদীর পাড় দিয়ে হাঁটতেছে, খুব সুন্দর লাগছে। হঠাৎ জান্নাত আমার আইসক্রিম কিনে নিয়ে ওটা আমাকে দিয়ে দিল। এটা কি হলো? এটাই ঠিক হলো। আর ওইটা খাও, না হলে এমনি চিৎকার করে বলবো তুমি ইপ্রিজিং করতেছো। না না, খাচ্ছি। আমি তো মনে মনে ভাবছি কোথায় এনে ফেললো আমায়। কিছু দূর যাওয়ার পর একটা বসার জায়গায় বসলাম দুজন। ও আমার কাঁধে মাথা রাখলো। এটা কি হচ্ছে? চুপ থাকো, না হলে কিন্তু। ঠিক আছে। হঠাৎ একটা পিচ্ছি মেয়ে কিছু ফুল নিয়ে আমার কাছে আসলো। ভাইয়া নিন না, ফুলগুলো ভাবির খুব পছন্দ হবে। মেয়েটা যখন ভাবি বললো তখন তাকিয়ে দেখলাম জান্নাত লজ্জায় লাল হয়ে আছে। ঠিক আছে দাও, আর এই নাও টাকা। জান্নাত টাকা দিল, মেয়েটা চলে গেল। আমায় দিতে দিল না। আমি ওর মায়া ভরা কথা ফেলতে পারলাম না, ওর খোপায় দিয়ে দিলাম। ও অনেক খুশি হলো। দুজন নদীর দিকে তাকিয়ে আছি। নৌকা যাচ্ছে, মাঝি তা বেয়ে নিয়ে যাচ্ছে। নদীর তীরে বসে সূর্য ডোবা দেখলাম, খুব সুন্দর লাগছিল। গোধূলি লগ্ন যখন শুরু হলো, পশ্চিম আকাশ রক্তের লাল বর্ণ ধারণ করলো। নদীটা যেন অপরূপ সৌন্দর্যে সজ্জিত হলো। সত্যি অনেক সুন্দর লাগছিল তখন। এরপর দুজন বাসায় আসার জন্য রওনা হলাম। ও আমায় ছাড়তে কেমন যেন কষ্ট অনুভব করছিল। রিক্সার ভাড়াটা ওই দিল। বাসায় এসে পৌঁছানোর সাথে সাথে জান্নাত ফোন দিয়ে জিজ্ঞেস করলো ও পৌঁছেছে কিনা। আমিও হ্যাঁ বলে দিলাম। রাতে পড়তে বসলাম, তাকিয়ে দেখলাম ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে। চার্জে লাগালাম, কিন্তু চার্জারের সুইচ দিতেই ভুলে গেলাম। নিচে থেকে খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। আজও সকালে ঘুম ভাঙলো দেরিতে। হালকা চোখ খুলে তাকিয়ে দেখি, সকালে ঘুম থেকে উঠতেই তাকিয়ে দেখি একজন বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। আমি ভূত বলে চিৎকার করার আগেই আমার মুখ চেপে ধরলো। ভালো করে তাকিয়ে দেখলাম ওটা জান্নাত। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে ঘুমোনি সারা রাত, কান্না করছো। হারামি কুত্তার শয়তান উল্লুক বাদর, ফোন কেন বন্ধ করে রাখছিলে? আর বলো না, ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল, তাই ফোন চার্জে দিয়েছিলাম। আর কিছু বলতে দিল না, আমার বুকের উপর বসে কিল ঘুষিয়ে দিতে লাগলো। ওই লাগছে তো। লাগো, আজ তোকে মেরে বলো, তুই আমায় কষ্ট দিস। আমি আবার কোথায় কষ্ট দিলাম? জান্নাত মাথা মিয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তো অবাক হয়ে আছি। আমি ওকে ধরিনি এখনো। কুত্তা আমার ধর। ওর রাগী কথায় আমি ভয়ে ভয়ে ধরলাম। তুই কেন বোঝো না, এই পাগলিটাকে তোমার পাগল হয়ে গেছে, তোমার ভালোবেসে ফেলেছে। এই কথাগুলো কান্না কণ্ঠে বলল। আমারও শুনতে খুব ইচ্ছে করছিল ওই কথাটা। শুনে কেন জানি না মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। কেন? সেদিন তোমায় যখন বালিশ দিয়ে রেখে চেপে ধরেছিলাম, তুমি যখন নড়াচড়া করছিলে না, তখন আমার অনেক কষ্ট হচ্ছিল, কান্না করে দিয়েছিলাম। তুমি হয়তো মারা গিয়েছো। আমি তো ইচ্ছে করে ওরকম করছিলাম, কিন্তু আজ তোমার এই অবস্থা কেন? আর ছেড়ে দিলাম। ছেড়ে দে, তোর গুন্ডি করে মারবো। জানি না কেন, কিন্তু তোকে কিভাবে যেন ভালোবেসে ফেলেছে। তোমার রাতে অনেক ফোন দিই, তখন বন্ধ পাই, অনেক কান্না করি, ভেবেছিলাম তোমার হয়তো কিছু হয়েছে। সকালে এখানে চলে আসি। আমায় ভালোবাসো? অনেক। ভাবলাম একটু মজা করা যাক, কিন্তু আমি তো পাশে না। কাল একজন প্রপোজ করছে, তারটা অ্যাকসেপ্ট করবো ভাবছি। এখন তুমি যদি করো তাহলে ভেবে দেখতে পারি। না না, আমি এখনই করছি। জান্নাত ওর মাথার ফুলটা খুলে আমার সামনে হাঁটু কেড়ে বসলো। কাকে বললা? আমার বোনের দেবরটাকে। ভালোবাসবা কারে? আমার সামনে দাঁড়িয়ে আছে যে। বিয়ে করবা কাকে? আমার আজাবুর বলে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেবে তাকে। এরপর আমি জান্নাতকে তুলে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম। বাহ, খুব ভালো রোমাঞ্চ হচ্ছে দেখি। হঠাৎ ভাবির আওয়াজ শুনে ভয় পেয়ে দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি এখন কোনো কথা নাই? অবশ্য ভালোই হবে, দুজন একসাথে থাকবো। এটা শোনার পর জান্নাত লজ্জা পেয়ে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে বসলাম। সোহান, খেয়ে রেডি হও, তোমার দাদু বাড়ি যাবো। ঠিক আছে।
খেয়ে রুমে এসে গেঞ্জিটা খুলেছি মাত্র, জান্নাত কোথা থেকে এসে আমায় ঝাপটে ধরল। কি করছো, ছাড়ো। কেন সরবো? আমার বরের, হ্যাঁ আমি ধরবো। এবার কাপড় গোছাতে দাও। সাথেও কাপড় গুছিয়ে দিল। এরপর রেডি হয়ে বাইরে আসলাম। দুই ভাই আর ওরা দুই বোনও রেডি হয়ে আসলো। আমরা দুই ভাই ওদের দিকে তাকিয়ে আছি হা হয়ে। জান্নাত কালো রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক নিয়েছে, দারুণ লাগছিল। এরপর আমরা সবাই রওনা দিলাম। পুরো রাস্তা জান্নাত আমার কাঁধে মাথা রেখে ঘুম পেড়েছে। সন্ধ্যার দিকে পৌঁছলাম, দেখলাম সবাই অনেক খুশি। সবার সাথে একটু কথা বলে ভেতরে গেলাম। জান্নাতকে এটা জানতে চেয়েছিল, ভাবি বলে দিয়েছে। আমি ড্রেস চেঞ্জ করার জন্য রুমে ঢুকে দরজা আটকাবো, তখনই জান্নাত চলে আসলো। কি হলো, যাও, আমি একটু পর আসছি তো। না, আমি তোমার সাথে যাব। আমি তো ড্রেস চেঞ্জ করব। তো করো। ফাজিল, বের হও। ঠিক আছে। আমি একটু পর ড্রেস চেঞ্জ করে গেলাম। সবাই অনেক মজা করলাম। একটু পর আমি আর জান্নাত ফোনে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে কয়েকটা ফুলের গাছ লাগানো, তার মধ্যে একটা আছে শিউলি ফুলের, অনেক সুন্দর গন্ধ আসছিল। পাশে ছিল পুকুর, দুজন গিয়ে পুকুরের পাড়ে বসলাম। ফুলের গন্ধটা এখনো পাচ্ছি। ও আমার বুকে মাথা রেখে আছে। চাঁদের আলো এসে পড়েছে পুকুরে, খুব সুন্দর লাগছিল চারিদিকে জোনাকির আলো। চাঁদের আলোটা পুকুরে পদ্ম ফুল যেন অপরূপ সৌন্দর্য। তার মাঝে একটি মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ থাকার পর রুমে চলে গেলাম। দুজন যাওয়ার সময়ও বায়না ধরলো কোলে করে নিয়ে যেতে হবে, তো আমিও কোলে করেই নিয়ে গেলাম। বাসায় গিয়ে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়লাম। সকালের মিষ্টি রোদের আলো যখন আমার চোখের ওপরে এসে পড়লো, তখন আমার ঘুম ভেঙে গেল। উঠে ব্যালকনিতে এসে অবাক, জান্নাত আমার মামাতো ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলছে দেখে আমার খুব রাগ হলো। রুমে এসে দরজা লক করে আবার ঘুমিয়ে পড়লাম। উঠলাম দুপুরে ঘুম থেকে উঠে দরজা খুললাম। অবাক করা ব্যাপার, আমায় কেউ ডাকে অনি। আবার ব্যালকনিতে গিয়ে সবচেয়ে বেশি অবাক হই, কেননা জান্নাত এখনো কথা বলছে। আমি ভাবতেও পারি নাই যে মেয়েটা আমায় ভালোবাসে, সে এখন অন্যজনের সাথে হেসে হেসে কথা বলছে। বুঝতে পারলাম এটাই তার ভালোবাসা। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, বাইরে যাব। কেন? এত প্রশ্ন করো না, আমি গেলাম, আমার কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাস। আর খেয়ে গেলি না? আমি বাইরে খেয়ে নিব। আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। যদিও আমার এখন বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। ভেবেছিলাম জান্নাতকে নিয়ে নদীতে আজ ঘুরব, কিন্তু ভাবিনি এভাবে সব নষ্ট করে দিবে। আমি আর কিছু না বলে বাইরে চলে গেলাম। রনি ভাইয়া, বুঝলাম আপনাদের প্রেমের কাহিনী খুব ভালোই। দোয়া করবেন আমার আর আপনার ফুফাতো ভাইয়ের ভালোবাসাটা যেন আরো ভালো হয়। ঠিক আছে, চলো, ভিতরে সবাই অপেক্ষা করছে তো। হ্যাঁ চলেন। ইস, দেরি হয়ে গিয়েছে। পাগলটা উঠেছে কিনা কি জানি। চলো। আপু, কি করিস? এই তো বসে আছি। আর তুই কই ছিলি? কেন? বাগানে বসে রনি ভাইয়ের প্রেম কাহিনী শুনছিলাম, খুব হাসি ছিল। ও, এবার বুঝলাম আমার দেবরটা কেন এভাবে বাইরে চলে গেল। বুঝতে পারছিলাম রেগে আছে, কিন্তু এটা বুঝতে পারিনি কেন রেগেছি। এবার বুঝলাম, মানে? তুই যে রনির সাথে কথা বলেছিস তা মনে হয় সোহান দেখেছে ওর রুম থেকে, তাই রেগে বাইরে চলে গেছে। কি বলো? তুমি কখন গিয়েছো? একটু আগেই। ওই আপু, কিছু বড় প্লিজ ওকে এনে দাও। কান্না করা লাগবে না, বলো। সে তো বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। ওর তো আজ আমার সাথে নদীতে ঘোরার কথা ছিল, তাহলে এটা পেলো বন্ধুদের সাথে দেখা করতে যাবে না? ইস, ওকে না বলে কথা বলতে গেলাম। ওর ফোনও তো বন্ধ। কি বলো আপু? কি হয়েছে তোদের? জান্নাত, কান্না করিস কেন মা? তোমার ছেলে আমার বোনের প্রেমে পড়েছে। কি বলিস? ভালো হয়েছে। জান্নাত রে, আমার প্রথম দেখি ভালো লেগেছে আমার। কিন্তু তোমার ছেলে তো ভুল বুঝে বাইরে গেল, দেখলে না? রেগেছিল। তাই তো দেখলাম, না খেয়েই চলে গেল। চিন্তা করিস না, ওর রাগ কমলে আসবে। এই বলে আম্মু জান্নাতকে সান্ত্বনা দিতে থাকে। আর সারাদিন কেটে যায়, আমি ফোন একটু অন করে নেই। বন্ধুদের ডেকে এনে অনেক মজা করছি। যদিও জান্নাতের কথা মনে পড়ছিল, কিন্তু সকালের কথাটা মনে পড়তেই হাতের কাছে কাচের গ্লাস ছিল, রেগে ভেঙে ফেললাম। হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। দোষ, তোর তো অনেকটুকু কেটে গিয়েছে, কি হয়েছে তোর? আর বাসায় যাবি না? অনেক রাত হয়েছে তো। থাক রে, লাগবে না কিছু। তবুও জোর করে রবি হাতে রুমাল বেঁধে দিল। তবুও রক্ত হালকা করে পড়ে রুমালটা রক্তে ভিজে গেল। থাক রে, বাসায় যাব। সাবধানে যাস আর মেডিসিন কিনে নিয়ে যা। ঠিক আছে।
অনেক রাত হয়ে গিয়েছে, জানি না ওইদিকে কি হচ্ছে। ভাগ্যিস আব্বু নেই, না হলে আজ আমায় বাড়ি ছাড়া করতো। বাড়ি যাওয়ার পথে মেডিসিন কিনে দিয়ে চলে গেলাম বাসায়। গিয়ে দেখি সবাই বসে আছে ড্রয়িং রুমে, শুধু জান্নাতকে দেখলাম না। কটা বাজে খেয়াল আছে? তোর ফোন বন্ধ কেন? ঘড়িতে তাকিয়ে দেখি 1টা বাজে। তোর হাতে কি হয়েছে? আর রক্তের মতো লাগছে। এমনি একটা কাজ করতে কেটে গেছে। দেখি দেখি। না না, সমস্যা নেই, মেডিসিন দিছে। যা উপরে যা, আরেকজন আছে, সে সকাল থেকে কান্না করছে। কেন, কান্না করার কি আছে? হাসি তো সব সময়। এরপর ভাবি এসে আমায় সব খুলে বলল। তখন বুঝতে পারলাম আসলে ভুলটা আমারই ছিল। দৌড়ে উপরে চলে গেলাম, দেখলাম জান্নাত উপর হয়ে শুয়ে আছে, হয়তো কাঁদছে। কাছে গিয়ে দেখলাম যা ভাবছি তাই, কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। সরি। কুত্তা শোন, এখন তুই না, সরবো না। তাহলে কি করবো? ওকে দেখাচ্ছি কি করি। তাই বলে ওকে কোলে তুলে নিব। ঠিক সেই সময় হাতে প্রচন্ড ব্যথা লাগলো। আমি আহ করে উঠলাম। তখন জান্নাত দেখতে পেল আমার হাতে রুমাল পেঁচানো, আর সেটা রক্তে ভিজে আছে। হাত কিভাবে কাটলো? তোমার উপর রাগ করে গ্লাস ভাঙছি। কি? দেখি। না না থাক। জান্নাত জোর করে হাতের রুমাল খুলে হাতের অবস্থা দেখে কেঁদে দিল। আমারই কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? হারিয়ে যাবো একদিন। না প্লিজ, আর করবো না এমন। সত্যি তো? খাইছো? হ্যাঁ। না তেমন খাইনি। ঠিক আছে বসো, আমি খাবার নিয়ে আসি। আমি বসে রইলাম। একটু পর দেখলাম জান্নাত খাবার নিয়ে এলো। আমি বিছানায় বসতে বলে ও আমার সামনে চেয়ারে বসলো। আমায় খাইয়ে দিতে লাগলো, আর ও নিজেও খেতে লাগলো। আমি ওর দিকে একভাবে চেয়ে আছি। পাখিটা আমায় অনেক ভালোবাসে। ওকে ভুল বোঝাটা আমার ঠিক হয়নি, আর হবে না এমন। খাওয়া শেষ হলে জান্নাত রেখে দিয়ে আমায় ওষুধ খাইয়ে দিয়ে আমায় শুয়ে দিয়ে আমার বুকে শুয়ে পড়ে। কি ব্যাপার আজ এখানে? আমার বরের কাছে আমি থাকবো না তো কি থাকবে? মানে? আম্মু আমাকে মেনে নিয়েছে। এসব কি? হ্যাঁ সত্যি। আমি অনেক খুশি হয়ে ওকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। হয়েছে, এবার ঘুমাও। পাগল, তুমি অসুস্থ। ঠিক আছে, তাই বলে ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাত কপালে চুমু দিয়ে ঝাঁকিয়ে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে বসে আছি। একটু পরে দেখছি জান্নাত খাবার নিয়ে এলো। আমায় খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে আবার চলে গেল। সারাদিন কেটে যাওয়ার পর বিকেল, জান্নাত বায়না ধরলো নদীতে নৌকায় বেড়াবে। জান্নাতকে নিয়ে বের হলাম নদীর পাড়ে যাওয়ার জন্য। আমিও না করলাম না। আমি একটা কালো শার্ট পরলাম, আর ও বলল আমি আসছি। একটু পর বের হলো একটা বেগুনি রঙের শাড়ি পরে। এটা কি পরে এসেছো? কেন? এটা তো অনেক সুন্দর শাড়ি। মায়ের ছিল? না না, আমি চেঞ্জ করে আসতেছি। একটু পর তো আবার শাড়ি পরে আসলো। এবার ওকে সুন্দর লাগছিল। হা হয়ে গেছে ওকে দেখে। কালো শাড়িতেও সুন্দর লাগে, অনেক নীল শাড়িতেও লাগে। কি রে সামান করে? একটা পরীকে দেখি। আর বাম দিও না, ফেটে যাব। আচ্ছা, তুমি জানলে কিভাবে আমি নীল আর কালো পছন্দ করি? আম্মু বলেছে। আন্টি জানলো কেমনে? আরে না, তোমার আম্মু বলেছে। তাই বলো। এবার চলো। এরপর বাসে বলে আমি তোমার হাত ধরে দুজন হাঁটতে হাঁটতে নদীর ধারে গেলাম। দেখলাম অনেকগুলা নৌকা আছে, কিন্তু মাঝে নেই। সূর্য ডুবা ডুবা হয়েছে, হয়তো এই জন্য নাই। যাক, আমার কথা আল্লাহ শুনেছে। আমি মনে মনে চেয়েছিলাম মাঝে যেন না থাকে। দেখো, এটাই নেই। তুমি নৌকা চালাতে পারো? হ্যাঁ পারি। ওয়েট, তুমি আমায় দিয়ে নৌকা চালাতে যাচ্ছ না তো? জি হ্যাঁ। পারবো না। প্লিজ। ঠিক আছে, মাঝ রাস্তায় গিয়ে ডুবিয়ে দিব। তোমার সাথে মরতেও পারি। আমি সাঁতার জানি। তোমার কাঁধ ধরে থাকবো, এত সহজে তোমায় ছাড়ছি না, বুঝছো? আমার ছাড়া অন্য কারোর দিকে তাকালে চোখ তুলে নেব। ঠিক আছে। একটা ছোট নৌকাতে উঠলাম দুজনে। এরপর আমি চালাতে লাগলাম, আর পাগলিটা এক ধারে বসে পানি ছেটাতে লাগলো আমার দিকে। আমিও মাঝে মাঝে দিতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্য তখন পশ্চিম আকাশের একদম শেষে, আর একটু পরেই হারিয়ে যাবে। জানি না এটা দেখার কতজনের সৌভাগ্য আছে, কিন্তু আমি দেখে বললাম অপরূপ দৃশ্য। পশ্চিম আকাশ যখন লাল রঙে রাঙিত হয়, গোধূলি লগ্ন যখন শুরু হয়, তখন এই অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। তমা আমায় একটু তার কাছে রাখলো। তখন আমি ওর কাছে যেতেই আমায় ধাক্কা দিয়ে দিল পানিতে ফেলে। আমি ঠাস করে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম তমা হাসছে। আমি পানির মধ্যে চুপ হয়ে তা দেখছিলাম। খুব সুন্দর লাগছিল ওই হাসিটা। এরপর পানি থেকে নৌকায় উঠলাম, আবার ফিরে এলাম, কেননা সন্ধ্যা হয়ে গিয়েছে। অন্ধকারও লাগছে। একেবারে কাছের কিছু ছাড়া দূরের কিছু তেমন দেখা যাচ্ছে না। তোমার সাথে হাঁটতে লাগলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি তোমার এই। খুব ভয় পেয়ে গেলাম। আবার কি হলো? ভয়ও করতে লাগলো।
ভূত টেনে নেয়নি তো? আমার গা কাঁপতে লাগলো। শুনেছি নদীর ধারে নাকি এইসব থাকে। আমি তোমাকে ডাকতে লাগলাম, কোনো সারা শব্দ নেই। পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। চোখের কোণে জল চলে এলো। আমি একটা নৌকার উপরে বসলাম, কেঁদে দিয়েছি। তোমাকে হারিয়ে ফেলেছি আমি। পাগল ছেলে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রেখে কথাটা বলল। আমি ওর দিকে তাকিয়ে চমকে উঠলাম। শয়তান মেয়ে, আমার কাঁধাতে খুব ভালো লাগে তাই না? তো এতক্ষণ কি করলে? না, আমার পাগলটাকে কষ্ট দিলে আমিও পাই। দেখলাম আমার পাগলটা আমায় কত ভালোবাসা। শয়তান, এইভাবে কেউ পরীক্ষা করে? তোমার আমায় কিছু বলতে দিল না। হারিয়ে গেলাম অজানা সুখের অনুভূতিতে। বন্দী হলাম অদ্ভুত মায়াজালে। তোমাকে কিছু বলার আগে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে নিয়েছিল। আমার রাগটা এবার কমে গেল। এবার চলো, রাত হয়ে আসলো। আবার দুজন হেঁটে চলে এলাম। আমার গায়ে ভেজে জামা কাপড়। বাসায় পৌঁছে চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম। আরো 2 দিন থাকলাম ওখানে। খুব মজা হলো। তোমা এখন আমায় ছাড়া কিছু বোঝে না, সব সময় আমার কথা বলে। আমরা আবার বাসায় ফিরে গেলাম। তোমা ওর বাসায় নামিয়ে দিলাম। ও যাওয়ার সময় মায়াবী কান্না করা দৃষ্টিতে তাকিয়েছিল। আমরাও বাসায় পৌঁছলাম। তখনই ফোন এলো পাগলিটার। মাত্র আসলাম। তুমি কি করো? আমি শুয়ে আমার পাগলটার কথা ভাবি। ভালো তো। তো পাগলটার কথা এত ভেবে কি আছে? কুত্তা, তোর আমি কাছেই পাইলে খায়া ফেলতাম এখন। শয়তান, ফোন রাখ তুই। ওই না না, তুমি ফোন রেখো না, কথা বলবো। না, তোর সাথে কোনো কথা নেই আমার। 10 বার কান ধরে উঠবস কর। 10 বার কান ধরিয়ে নিল ফাজিলটা। কথাগুলো বলে ফোন রেখে দিলাম। এইভাবে ভালোই চলছিল আমাদের দুজনের। তমা আমায় অনেক ভালোবাসে, সবসময় কেয়ার করে। দুজনে কলেজ যাচ্ছিলাম, ঠিকমতো ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছু ভালোই চলছিল। তমা আমায় সবসময় চোখে চোখে রাখে। হঠাৎ একদিন পাল্টে গেল সব। আমি তোমাকে ফোন দিয়ে দেখলাম ওর ফোন ব্যস্ত। ভালোই চলছিল। জানতাম আমায় অনেক কেয়ার করে, খুব ভালোবাসি আমার পাগলিটাকে। একদিন দুপুরে পাগলিটাকে ফোন দিলাম, দেখলাম ফোন বিজি। আরো কয়েকবার দিলাম, একই অবস্থা। বুঝলাম না কি হয়েছে। পরে ভাবলাম হয়তো জরুরি ফোন এসেছে, তাই একটু অপেক্ষা করলাম। একটু পর দেখি জান্নাতি ফোন দিয়েছে। এই শোন, সরি, আবু কল করেছিল। ঠিক আছে, কি বললো? বললো কেমন আছি, আম্মু কেমন আছে, আমার কলেজ কেমন চলছে এইগুলা। কি করছো এখন? শুয়ে কোলবালিশকে জড়িয়ে ধরে আমার পাগলের সাথে কথা বলছি। আমি থাকতে কোলবালিশ কেন? চলে আসো। করতে আসবো তো? আমি কি মিথ্যা বলছি? আমি এখনই আসছি। এই না না, আমি এমনি মজা করছি। ও আচ্ছা, একটু রাখি, আম্মু ডাকছে। ঠিক আছে। ফোন কেটে দিয়ে আমি বিছানায় শুয়ে ফেসবুক চালাচ্ছি। ভালো লাগছিল না, পাগলিটার কথা খুব মনে পড়ছিল। বুঝতে পারছিলাম না কি করব। উঠে বসলাম, বোরিং লাগছে, তাই ছাদে চলে গেলাম। গিয়ে একপাশে দাঁড়িয়ে চারদিকটা দেখছি। হঠাৎ কে যেন পেছন থেকে আমি শক্ত করে জড়িয়ে ধরল। আমি ঘুরে মেয়েটার গালে ঠাস করে চর মেরে দিলাম। মেয়েটা আমায় ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বোরকা পরা। কি অসভ্য আচরণ করছেন আপনি! যাক, আমার বরটা খুব ভালো। বরটা মানে? জানো, তোমায় অবাক করে দিয়ে ওর মুখ থেকে হিসাবটা খোলে। সারপ্রাইজ! শয়তান মেয়ে, ফাজিল মেয়ে। সরি, তোমায় জ্বর মেরেছি। তাতে কি শুনি, আমার বর আমার মারছে, কার কি? তবুও মারলাম। ব্যথা লাগছে তো? না, তা লাগছে, এজন্য তোমার শাস্তি পেতে হবে। বলো কি শাস্তি? আমায় যে গালে মারছো, ওই গালে চুমু খেতে হবে। ঠিক আছে। আমি ওর গালে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে নিতেই শয়তানটা মুখ বাঁকিয়ে ওর ঠোঁট এগিয়ে দিল, আর আমার ঠোঁট পড়লো ওর ঠোঁটের উপরে। আর সাথে সাথে আমায় কাছে টেনে নিয়ে আমার ঠোঁট ও নিজের আয়ত্তে করে দিল। জানি না কতক্ষণ ছিলাম, আমার কোনো হুঁশ ছিল না। অনুভূতিটা বলার মতো না। আমি ছাড়াবার চেষ্টা করলে কামড় মেরে আরো শক্ত করে ধরে। আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমার ঠোঁট কি খাওয়ার জিনিস? আমার গাল দুটো টেনে ধরে কথাটা বলল। হয়েছে, আর পারবো না। জান্নাত আবার আমায় শক্ত করে জড়িয়ে ধরল। বাহ, আসতে না আসতে শুরু করে দিয়েছিস তোরা। তোর আর ভিয়ার মধ্যে কি আমি যাই, আর তুই বারবার আমাদের মাঝে ঢুকে যাস? আরো আসবো। আর সোহান তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন? ও বুঝেছি, তোদেরকে উল্টা করে পেটানো উচিত। ওই আপু, তুমি এমন কেন? জামনি হই, নিচে চল, খেয়ে নিবি। ঠিকই আছে। এরপর আমরা নিচে গিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর আমি একটু বাইরে থেকে ঘুরে আবার বাসায় ফিরে এলাম। এভাবে একদিন চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে একটু দোকানে গেলাম। একটা চা খেয়ে আবার চলে আসলাম। সবাই গোল হয়ে বসলাম। আমি, আম্মু, জান্নাত, ভাবি আর ভাইয়া।
গান দেওয়া হলো আর কাজের লোকটাকে এটা বন্ধ আর চালু করার দায়িত্ব দেওয়া হলো। প্রথমে ভাইয়া চোর হলো, তাকে কবিতা বলতে বলা হলো এবং বলল। এরপর ভাবি হলো, তাকে মজার ঘটনা বলতে বলা হলো, বলল। এরপর আমার পালা, আর আমায় বলা হলো গান বলতে হবে। আমিও একটু ভেবে ভাবলাম মজা করা যাক, তাই বলে একটা গান ছেড়ে বলতে লাগলাম, বন্ধু তুই লোকাল বাস রে, তুই লোকাল বাস, আদর করে ঘরে তুলস ঘাড় ধরে নামাস, বন্ধু তুই লোকাল বাস। এটা বলে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম রাগে ফুঁসছে। শুধু আমায় একা পেলে হয়তো কাঁচাই খেয়ে ফেলতো। এরপর জান্নাতের পালা এলো, ও সুন্দর একটা গান গাইলো, অনেক সুন্দর করে। আমি অপলক চেয়ে তা শুনলাম। জান্নাত আবার কি যেন ভেবে বলল। জান্নাত উঠে রান্নাঘরের দিকে গেল আর বলে গেল আমাকেও ডিস্টার্ব না করতে, আর যাকে প্রয়োজন হবে ডেকে নিবে। কিছুক্ষণ পর আমি চুপি চুপি গেলাম, গিয়ে দেখি রান্না করছে পাগলিটা। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল পেছন থেকে জড়িয়ে ধরতে। আমিও ভয় পেয়ে তাই করলাম, আর পাগলিটা রান্না করতে লাগলো। অনেকক্ষণ দুজন গল্প করছিলাম। রান্না শেষ হলো, এরপর চলে এলাম। রাতে সবাই খাওয়া দাওয়া করলাম, এরপর যে যার মতো ঘুমোতে চলে গেলাম। এর মধ্যে জান্নাতের এক্সাম শুরু হয়, তাই ও এখন আমাদের বাসায় কম আসে। আমিও ওর এক্সাম শেষের অপেক্ষায়। একদিন মার্কেটে গিয়েছি, হঠাৎ চোখ যায় জান্নাত আর একটা ছেলে। একটু শপিং মলে গিয়ে একটা টি শার্ট কিনলাম। এরপর প্যান্টের দোকানে গিয়ে প্যান্ট চয়েস করে আয়নায় দেখতে পেলাম পেছনে জান্নাত একটা ছেলের হাত ধরে হাঁটছে। এটা দেখে আমি অবাক। আমি ঘুরে দেখলাম ওরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। জান্নাত একদম ছেলেটার গা ঘেঁষে আছে। আমি ফোনটা বের করে একটা পিক তুললাম, তারপর জান্নাতকে একটা ফোন দিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না জান্নাত আমার ফোন কেটে দিবে। খুব কষ্ট হচ্ছিল, জান্নাত এমনটা করতে পারে ভাবতেও পারছিলাম না। আমি চোখে সানগ্লাসটা দিয়ে ওদের সামনে দিয়ে এমন ভাবে গেলাম যেন আমি ওদের দেখিনি, কিন্তু আর চোখে একবার তাকিয়ে দেখছিলাম জান্নাত আমায় দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার যা বোঝার তা বোঝা হয়ে গিয়েছে। বাসায় গেলাম, গিয়ে দরজা আটকে একটু মন খারাপ করে বসে আছে। আর কিছু না ভেবে দিলাম ঘুম। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। উঠে দরজা খুলতেই দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত ভেতরে আসলো আর আম্মু চলে গেল। আপনি কোন সাহসে আমার কাছে এসেছেন? সোহান বিশ্বাস করো, ওটা জাস্ট ফ্রেন্ড হয়। ফ্রেন্ডের হাত ধরে? বাহ, ভালোই বানাতে পারো। বিশ্বাস করো সোহান প্লিজ। সরি, বিশ্বাস নামের শব্দটা কিছুক্ষণ আগেই ভেঙে গেছে। একটাবার বিশ্বাস করো। সরি, পারবো না, আপনি যেতে পারেন। এরপর জান্নাত আমার পা ধরে হাও মাও করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো। আমি ওর কান্না সহ্য করতে পারলাম না, ওকে পা থেকে তুললাম, এরপর বুকে ছড়িয়ে নিলাম। কেন জানি না ওর কান্না আমার একদম সহ্য হয় না। এই রাত হয়ে গেছে, চলো না ছাদে কাটা বাস দুজন। ঠিক আছে চলো। দুজন ছাদে চলে গেলাম। ও ওর কোলে আমার মাথা রাখতে বললো, আমিও তাই করলাম। ও চুলে বিলি কেটে দিতে লাগলো। আমি ওর দিকে চেয়ে আছি। ওর মুখটায় অনেক মায়া ভরা, খুব সুন্দর লাগছিল ওকে। কেন যে ওর মুখের দিকে তাকালেই সব ভুলে যায় উপরওয়ালা জানে। অনেক রাত পর্যন্ত ছাদে বসেছিলাম। এরপর দুজন আবার রুমে চলে গেলাম। ওকে বুকে নিয়ে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। সকালে উঠে দেখি পাতলাটা শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি সেগুলো সরিয়ে কপালে আলতো করে একটা চুমু দিলাম, আরো নড়ে উঠলো। বুঝলাম ম্যাডামের ঘুম ভেঙে গেছে। তা ম্যাডাম এবার উঠবেন না? আর একটু থাকবো। অনেক দেরি হয়ে যাবে যে। তাতে কি, আমার খুব অনেক আগে ভেঙে গিয়েছিল। তারপর ইচ্ছে করে চুলগুলো সব মুখের ওপর এনে মিলে ভেবে আসলাম। আমি জানি তুমি চুমু দেবে। শয়তান ফাসিল, এবার উঠো। ঠিক আছে। জান্নাত ঠিক আছে বলে উঠে গেল। দুজন উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলাম। আমরা তিনজন খেয়ে নিলাম, তারপর কিছুক্ষণ মজা করলাম। ভালোই চলছিল আমাদের ভালোবাসা। একদিন সন্ধ্যায় ফেসবুকে জান্নাতকে মেসেজ দিলাম, দেখলাম অনেক দেরিতে রিপ্লাই দিয়ে এলো। আবারও একই ভাবলাম বিজি, কিন্তু কিসের জন্য তা বুঝতে পারলাম না। তবু ওর মেসেজ যখন আসে তখন অনেক ভালো লাগে। এখন জান্নাত আর তেমন আমার সাথে কথা বলে না, ফোন দিলেও ব্যস্ত। তবু ওর ফোনের অপেক্ষা করি, খুব ভালোবাসি যে তাকে। আমাদের বাসায়ও আসে কম, আসলেও ভাবির সাথে কথা বলে, আমার সাথে তেমন বলে না। ভাবতেই অবাক হলাম যে জান্নাত আমার জন্য পাগল ছিল, সে এক নিমিষে এতটা পরিবর্তন। তবুও কি কিছু বলতাম না। কেন ব্যস্ত, কেন আমার সাথে কথা বলে না। একদিন যা দেখলাম সেদিন সব ভেঙে গেল। জান্নাত ওই ছেলেটাকে কিস করছে এক জায়গায়। আমার তখন নিজের চোখেও বিশ্বাস হচ্ছিল না। ফোনটা বের করে ছবি তুললাম, তারপর ওখান থেকে চোখে জল ফেলতে ফেলতে চলে এলাম বাসায়। এসে অনেক কান্না করলাম, তবুও জান্নাতকে মাফ করে দিলাম।
এতটা ভালোবাসি ওকে, এখন আরো ইগনোর করা শুরু করলো। আর পারলাম না, ওকে এক কফি শপে ডাকলাম। ও এসেছে, আজ ওকে পরীর মতো লাগছে। আমার সামনে বসলো এসে। কিছু বলবো বলো? আমি কি সে আগের জান্নাতকে দেখছি? হ্যাঁ, কেন? হয়তো না, আগের জান্নাত আমার জন্য পাগল ছিল। আর তুমি প্লিজ এমন কেন করছো? আমি কি দোষ করেছি? সত্যি অনেক ভালোবাসি। তো আমি কি করব? আচ্ছা, তোমার বিএফ আছে? না, নেই। আমি আর সহ্য করতে পারলাম না মিথ্যাটা। উঠে ঠাস করে জান্নাতের গালে একটা চর বসিয়ে পিকগুলো দেখালাম। আমি বসে পড়লাম, ওকে চর মেরে নিচেই ভাবলাম কেমনে পারলাম ওকে মারতে। হ্যাঁ, আমার বিয়ে আছে। কেন এমন করলে প্লিজ বলতে পারবা? এমনি ইচ্ছে হয়েছে তাই। এভাবে আমার জীবন নষ্ট করতে পারলে? তোকে কেউ ভালোবাসবে না, খ্যাত ছেলে একটা। এই কথা শুনে বসে পড়লাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছা হচ্ছিল, পারছিলাম না। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। কোনো মতে উঠে দাঁড়ালাম। জান্নাত প্লিজ, আমি বাঁচবো না। না বাঁচলে আমার কি? ঠিক আছে, আমি ওর এই জীবনই রাখবো না। পকেট থেকে ব্লেডটা বের করে হাতে জোরে টান দিলাম। রক্তে তখনই ভেসে যেতে লাগলাম। অবাক হলাম জান্নাত একটু অবাক হলো না। ওর চোখে এক ফোঁটা জল এলো না, আমার জন্য একটু মায়া এলো না। একটু এসে আমার হাতটা ধরলো না, বললো না কেন করলে এমন। তা না করে পাশ ফিরে চলে গেল। আমি আর পারলাম না থাকতে, মাটিতে লুটিয়ে পড়লাম। কিন্তু যতক্ষণ চোখ খোলা ছিল ততক্ষণ জান্নাতের চলে যাওয়া দেখছিলাম। ইচ্ছে হচ্ছিল একবার এসে আমায় ধরুক, কিন্তু সব ইচ্ছাই রয়ে গেল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখটা বুঝে এলো। যখন চোখ খুললাম তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি আব্বু ভাইয়া ভাবি কাঁদছে। হয়তো তারা জানে না ব্যাপারটা, আমিও বললাম না। তা না আম্মু, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম, তার গ্লাসেই কেটে গেছে। দেখে শুনে চলতে পারিস না? আর যদি কিছু হয়ে যেত তোর, তো তারা আমাদের কি হতো? কেন, ভাইয়া তো আছে। দিব একটা কারে নিচ্ছে। তুই না আমার ভাই, ছোটবেলার কথা মনে নেই? কত আদর করে তোকে মানুষ করেছি, আর সব কিছু ছিন্ন করে চলে যাবি? তুই চলে গেলে কাকে ভাই বলে ডাকবো রে? কাকে আদর করবো, কাকে বকবো বল? আব্বু, আমার এখানে ভালো লাগছে না, আমি বাইরে যেতে চাই। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। বল কি কাজ? তাদের কাজটা বললাম, তারা প্রথমে রাজি হলো না, কিন্তু পরে যখন শুনলো যে এছাড়া আমার ক্ষতি হবে তখন রাজি হয়ে গেল। কিন্তু তাদের বললাম এই কথা কাউকে না জানাতে। ভাবিকেও মানা করলাম। অবশ্য ভাবি একটু বুঝতে পারলো যে আমি হাতটা কাটছি ইচ্ছে করে। আম্মু তোমরা বাইরে যাও, আমি একা একটু কাজ করব। ঠিক আছে বাবা, তোর জন্য খাবার আনছি, তুই কাজ শেষ করে তারপর তোকে নিজ হাতে খাইয়ে দিব। আমরা বের হলো। যাওয়ার আগে আমি ফোনটা রেখে দিলাম, একজনকে ফোন দিলাম। হ্যালো রবি। হ্যাঁ বল। কাজ শেষ, এবার তোর কাজ শুরু করতে পারিস। দোষ, আমি বিশ্বাসই করতে পারিনি জান্নাত তোকে ছেড়ে আমার পিছে লাগবে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছিলাম প্রথমবারে। আর তোকেও ধন্যবাদ আইডিয়াটা দেওয়ার জন্য। কিছুদিন পর ওকে বলে দিবি আর তোকে পছন্দ না, সেদিন আমার কাজটাও করবো রে। ও আমায় কষ্ট দিছে, এর চেয়ে দ্বিগুণ কষ্টও পাবে। মন দিয়ে ভালোবেসেছিলাম, সেটা বুঝলো না। কি কাজ? রবিকেও সবটা বললাম। দোষ, এমনটা করবি ঠিক আছে, সাবধানে আর সাবধানে থাকিস। দেশের বাইরে যাচ্ছিস, দেখিস ইংরেজদের প্রেমে পড়িস না। আরে না, আমি জান্নাতকে ছাড়া আর কাউকে ভাবতে পারবো না। কি বলিস? এত কিছুর পরও তুই ওকে চাস? হ্যাঁ রে, ও না হয় মন নিয়ে খেলেছে, আমি তো খেলিনি। সব বোঝাবো ওকে। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে ফোন পাশে রেখে দিলাম। ঠিক কাজ করেছো দেবরজি, আমার ওকে বোন বলতেও লজ্জা লাগছে। ভাবি তুমি কোত্থেকে এলে? ভাবি, তোমার মতো ভাবি পেয়ে অনেক খুশি। এবার আম্মুকে ডাক দাও, খিদা লাগছে। ভাবি আম্মুকে ডাক দিল, খাবার নিয়ে আসলো। আম্মু আমাকে খাইয়ে দিল, বাসায় নিয়ে যাওয়া হলো। এর মধ্যে আমি দু একবার জান্নাতকে ফোন দিয়েছিলাম, কিন্তু ব্যস্ত, আর দিই নাই। দেখতে দেখতে আমার দেশের বাইরে যাওয়ার সময় এলো। অস্ট্রেলিয়াতে পাঠানো হচ্ছে। সকালে সব গুছিয়ে রওনা দিব। সে সময় ইচ্ছা ছিল জান্নাতের সাথে দেখা করি, কিন্তু সে তো আর সে ইচ্ছে পূরণ করবে না। সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম। আর রবিকেও বলে দিলাম এখনই বলতে। হ্যাঁ শোনা, কিছু বলবে? হ্যাঁ বলো জানটা কি? আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। কি বলো? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্লিজ প্লিজ এমন বলো না, আমার কি হবে? তা আমি জানি না। তাহলে কেন আমার লাইফটা নষ্ট করলে? আমি বাঁচবো না, প্লিজ ছেড়ে যেও না। হা হা হা, এই কথাটা মনে পড়ে আরেকজন বলেছিল, এই কথাটা মনে আছে? মানে? সোহানকে তো নিশ্চয়ই ভুলে যাও নাই এখনো।
ওই খ্যাচার কথা তুমি মনে করবো? তুমি এমন কেন করছো? ওই খ্যাটটাই আমার প্রাণপ্রিয় বন্ধু, যার ভালোবাসার দাম তুমি দাওনি। আজ যেগুলো তুমি বলছো সেগুলো একদিন সেও বলেছিল, কিন্তু পার্থক্য হলো সে রক্তে ভাসিয়ে দিয়েছিল। তোমার ভালোবাসা তবুও পায়নি। আজকের পর থেকে আর আমার সাথে যোগাযোগ করবে না। তোমার মতো মেয়েদের ভালোবাসার মন নেই। রবি ফোন কেটে দেয়। জান্নাত আবার ট্রাই করে কিন্তু বন্ধ। চিৎকার করে কাঁদতে থাকে। আর তখন সে তার ভুল বুঝতে পারে। আসলে সে অনেক বড় কিছু হারিয়েছে। আর সে বুঝছে বেশি কিছু পাওয়ার আশা এমন কিছু হারিয়েছে যা তার সব ছিল। চোখের জলে ভাসতে থাকে আর বলতে থাকে, সোহান আমায় ক্ষমা করে দাও প্লিজ। একটু পরে আবার ফোন আসে। তাকে দেখে তার আপুর ফোন। হ্যাঁ আপু বলো। জান্নাত, তুই এক্ষুনি আয়। শোন আর নাই, সে বাইরে যেতে অ্যাক্সিডেন্ট করেছে, মুখ একদম থেতলে গিয়েছে। কথাটা শোনা মাত্র জান্নাতের আত্মা কেঁপে ওঠে। ওর মনে হতে থাকে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ফোনটা ঠাস করে পড়ে যায়। ছুটে চলে যায় সোহানের কাছে। গিয়ে দেখে সোহানের দেহটা শুয়ে দেওয়া, সবাই পাশে কাঁদছে। জান্নাত গিয়ে সোহানের মৃতদেহের কাছে বসে। সোহান আমার ক্ষমা করো প্লিজ। তোমার ছেড়ে আর যাবো না। আমি শুধু তোমার চাই, আর কাউকে না। আমার ভুল হয়ে গেছে সোহান। ভাবিনি তোমার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারে না। প্লিজ ফিরে আসো। তুমি আমার সাথে করে নিয়ে যাও সোহান। তোমার ছাড়া সব শোনো লাগছে। এখন পাচ্ছি না, এখন সইতে যেন আজ বড্ড দেরি হয়ে গেছে। কেন যে তোমায় ছেড়ে গেলাম, তোমায় ঠকিয়েছি। তুমি তার প্রতিশোধ নিলে। এই তুমি না আমার ভালোবাসো। জান্নাত সোহানকে ধরে চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার চিৎকার সোহান শুনবে না। কেননা সোহান তাকে আর কখনো বিরক্ত করবে না। হারিয়ে গেছে এক দেশে, যে দেশ থেকে কেউ আর ফিরে আসতে পারবে না। সবাই কান্না করতে থাকে, কিন্তু আজ আর সেই কান্নার মাঝে আর হাসি থাকবে না, শুধু থাকবে কষ্ট। দেখতে দেখতে 4 মাস চলে যায়। জান্নাত এখন এমন সময় নেই যে সোহানের জন্য কাঁদে না। সে সোহানের বাসায় কাটায় বেশি সময়। সোহানের ছবি বুকে নিয়ে কাঁদতে থাকে। একদিন হঠাৎ বাড়িতে খুশির রোল পড়ে, কিন্তু জান্নাত বুঝতে পারে না কেন। হঠাৎ আম্মু বলে, আন্টি আজ কি? আমার আরেক ছেলে আজ অস্ট্রেলিয়া থেকে ফিরছে। বলেন না এটা কোনোদিন? এটা গোপন রাখা হয়েছিল। চিৎকার শুনে আম্মু দৌড়ে নিচে চলে যায়। দেখে চলে এসেছে যার অপেক্ষায় ছিল। জান্নাত নিচে যায়, আর নিচে গিয়ে দেখতেই অবাক, কেননা সেটা আর কেউ না, সে সোহান। জান্নাত অনেক খুশি হয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে জোর করে ছাড়িয়ে দেয়। প্লিজ আমায় ভুলে গেছে, আমার মাফ করো সোহান। আমি সাফিন। হতেই পারে না, তুমি সোহান। কিন্তু কিন্তু কেন আমি সোহানকে হারিয়েছি? কিন্তু তোমায় দেখে আমার কাছে অনুভূতি পেয়েছি। প্লিজ তুমি আমার করে নাও সোহান। আমি সরি, বুঝতে পারিনি সোহান। আমায় ক্ষমা করে দাও প্লিজ, ফিরে আসো। আমি আর পারছি না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তার সাথে এইভাবে দিও না আমায় প্লিজ। তোমাকে অবহেলা করাটা ছিল আমার মস্ত বড় ভুল। আর পারছি না আমি সোহান। অনেক কষ্ট হচ্ছে, আর রোজ কাঁদি তোমার জন্য, কিন্তু পারি না তোমার দেখো। আজ জানো, তোমার ভাই শাহিনকে দেখে মনে হচ্ছিল তুমি অনেক খুশি হয়েছিল। কিন্তু যখন আন্টি বললো শাহিন আর আমার বিয়ে, তখন আর খুশি হয়েছে জানো। মানে হচ্ছিল তোমার সাথে আমার বিয়ে, কিন্তু সব শেষ করে দিল। আসলে তো এত স্মার্ট ছেলেকে কোনো গপ থাকবে তা তো হয় না। হ্যাঁ জানি, সোহান ভাইয়া আর নেই। কি হতে পারে না? তবুও সোহান তো স্মার্ট, তাই? আমি সোহান না। আর সরুন তো। আম্মু আম্মু। বাবা তুই এসেছিস, কতদিন পর এলি রে বাবা। আর সব যেন ফিরে এলো রে বাবা। আম্মু আর পারলাম না তোমাদের ছেড়ে থাকতে। হ্যাঁ রে বাবা, তোর ফিরে আসার আগে আরেকজন চলে গেল। ভাইয়া কেঁদো না, তাহলে ভাইয়া কষ্ট পাবে। কিন্তু এই মেয়েটা কে আম্মু? তোর ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, যেহেতু তোর ভাইয়া আর নেই তাই তোর সাথে বিয়েটা দিতে যাচ্ছি। কথাটা শোনা মাত্র জান্নাত খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সরি আম্মু, আমি পারবো না। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। সরি, আমি একজনকে ভালোবাসি, তাকে ঠকাতে পারবো না। আমি কারো ভালোবাসা নিয়ে খেলতে জানি না। সে আশা আছে আমার, আমি তাকে ছাড়া কিছুই পারবো না। এটা বলেই আমি চলে গেলাম ওপরে। ভাইয়ের কথা খুব মনে পড়ছিল। রুমে গিয়ে শুয়ে পড়লাম। জান্নাত সাফিনের রুমে গিয়ে দেখে সাফিন শুয়ে মোবাইল টিপছে। জান্নাত লুকিয়ে সাফিনকে দেখে চোখের জল ফেলতে ফেলতে চলে যায়। পরের দিন ঘুম থেকে উঠলাম। অনেকদিন পর দেশের সকালটা দেখতে ইচ্ছে হচ্ছিল, তো গেলাম ছাদে। হঠাৎ ফোন এলো। বল। কি রে, চলে গেলি হঠাৎ? পড়ছিল রে, তাই চলে আসলাম। তো তোর বিয়ের কি খবর? বিয়ে খুব দেরি আছে। তোর কোনো গার্লফ্রেন্ড নাই? তা না রে। হালা মিথ্যা কথা বলবি না,
সবার ক্রাশ তুই, আর আমারে বলিস মিথ্যা। হালা ফোন রাখ। ও এই ব্যাপার, আমার মিথ্যে বলা সাহস তো কম না তোমার। আপনি কখন এলেন? অনেকক্ষণ ধরেই শুনলাম। ভালো করছেন। আমার বিয়ে করতে দোষ কি তোমার? সরি, আমি পারবো না। কি মনে করেন আমি জানি না? মনে হয় ভাই আমায় সব বলেছে। সেদিন হাত কেটে রক্তে ভাসিয়েছিল, সেদিনের ঘটনা আমাকে সব বলেছে। আপনার মতো মেয়েদের ঘৃণা করি আমি। আপনাকে আমি বিয়ে করব, পরে আমাকে ছেড়ে চলে যাবেন না, এটা হবে না। আপনি যা পারেন করেন। কথাটা বলা মাত্র জান্নাত কাঁদতে লাগলো। কথাটা সত্যিই বলেছে, এটা জান্নাত ভাবতে লাগলো। এভাবে চলতে লাগলো কিছুদিন। জান্নাত যতই সাফিনের কাছে যাওয়ার চেষ্টা করে ততই দূরে ঠেলে দেয়। বাবা এসে উঠেছিস, একটু বাইরে থেকে ঘুরে আয়। ঠিক আছে। আন্টি আমিও যাবো। ঠিক আছে। না, পারবো না। সাফিন ওকে নিয়ে যা। আমি কি বলছি শুনিস নাই? ঠিক আছে। বাইরে বের হলাম, হাঁটছি। জান্নাত যতই কথায় কথায় আমার দিকে ঘেসে আসে ততই আমি আবার দূরত্ব তৈরি করি, আবার ঘেসে আসে। আপনার সমস্যাটা কি? কেন? এভাবে সরে আসছেন কেন? ভেবেছিলাম ভুল বুঝতে পারছেন, কিন্তু না, আপনার মতো মেয়েরা কখনোই ভুল বুঝতে পারে না। কথাটা শোনা মাত্র জান্নাতের চোখে জল চলে এলো। হঠাৎ একটা মেয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। আমায় প্রপোজ করার কারণ? তোমাকে আমি প্রথম দিন থেকেই ফলো করছি, তুমি অনেক কিউট আর স্মার্ট, প্লিজ অ্যাকসেপ্ট করো। আমি একটু জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে। যদিও আমার কেউ নেই তাই কথাটা শেষ করতে দিল না। জান্নাত কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও সব ফেলে বাসায় চলে গেলাম। নিজের রুমে গিয়ে দেখি জান্নাত কাঁদছে ফুপিয়ে। কি এখন কেমন লাগে? কষ্ট লাগছে তাই না? আমার ওই ভাইয়ের ভালোবাসা নিয়ে খেললেন, এখন নিজের কেমন লাগে? ভাই দেখ তোর জন্য কাঁদছে, কুমিরের কান্না কাঁদছে। জান্নাত মুখ বুঝে শুনছে, কেননা এগুলো সত্যি। সাফিন ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। হঠাৎ সাফিনের ফোন বেজে ওঠে। জান্নাতের কাছে ফোনটা, ফোনে তাকিয়ে দেখে রবি নামের সেভ করা। জান্নাত ফোনটা ধরে। কি রে দোষ, ভুলে গেলি সব? তা জান্নাতকে কেমন কষ্ট দিচ্ছিস রে? বল না, চুপ করে আসিস কেন? ও এই ব্যাপার। এই ব্যাপার মানে? আর আপনি কে? আমি জান্নাত। কে? জান্নাত ফোনটা কেটে দেয়। আমার সাথে শয়তানি। আজ 5টা মাস আমার কাঁদিয়েছ, একটা বারো বারবার তোমার খবর নিচ্ছি আমি, প্রতিটা মুহূর্তে কেঁদেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, কাউকে ঠকিয়ে ভালোবাসা পাওয়া যায় না। দয়া করে কেউ কাউকে ঠকাবেন না, মিথ্যা স্বপ্ন দেখাবেন না। ভালো কিছু পাবার আশে নিজের সব হারাবেন না। এটা এখন না বুঝলেও পরে বুঝবেন। এর মধ্যে আমি ওয়াশরুম থেকে বের হতেই জান্নাত আমায় বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর চড়ে বসে ইচ্ছা মতো কেল খুশি দিতে লাগলো। এই আমি মারছেন কেন? কুত্তা, বাদর, কালো বিলাই, কালো ইন্দুর, কালো বক। কিন্তু কেন? তুমি সোহান, রবি সব বলেছে। এই রে, হারামিটারের কাছে পাইলে চিবিয়ে খেতাম, হালাই সব বইলা দিছে। আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? আমায় দাওনি, অনেক দিছ। হাত কাটার কথা এখনো বলেনি। সরি, মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, এ বলে পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। আজ অনেক ভালো লাগছে, কেননা আমার পাগলিটাকে বুকে নিচ্ছি অনেকদিন পরে। বাহ কি রোমাঞ্চ! হঠাৎ ভাবির কথা শুনে দুজন ছেড়ে দিয়ে উঠে বসে। ভাবি, আমি শিওর আগের জন্মে তুমি আমার শত্রু ছিলে, না হলে এমন করতা না। এখন তো শত্রু বলবেই। আর হ্যাঁ, তোমাদের বিয়ে ঠিক করেছি আব্বু আর আম্মু। কথাটা শোনা মাত্র জান্নাত আমায় খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরে গালে কিস করলো। ওর মনে নিয়ে ভাবি আছে। পরে যখন ওর মাথায় এলো তখন ছেড়ে দিয়ে লজ্জায় লাল হয়ে গেল আর দৌড়ে চলে গেল। এরপর জান্নাত ওর বাসায় চলে গিয়েছে। বিয়ের আয়োজন করা হচ্ছে। আজ আমার বিয়ে, কেমন যেন লাগছে। অনেকদিন আগে এখানে এসেছিলাম, কিন্তু এই জায়গায় বসেছিল আমার ভাইয়া, আর এখন বসে আছি আমি। এখানেই শুরু হয়েছিল গল্পটা। ধাক্কা, ঝগড়া, তারপর সব ভাবতেই হাসি পাচ্ছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি এখন বাস খাওয়ার জন্য বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমার সারা শরীর কাঁপছে। বুকে সাহস নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিয়ে বিছানার কাছে গিয়ে দেখলাম জান্নাত ইয়াবারও ঘুমটা দিয়ে বসেছে। আমি ঘুমটা তুললাম, ও আমার পায়ে সালাম করে বলল নামাজ পড়তে, তাই করলাম। তারপর সারা রাত অনেক গল্প করলাম। এখন জান্নাত আমায় অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, অনেক কেয়ার করে, আমিও করি। সকালে ভেজা চুলের পানি দিয়ে ঘুম ভাঙায়, কাছে যাওয়ার সময় তাকে চুমু না খেলে রেগে পেটনি হয়েছে। আর ওকে রাগাতে ভালো লাগে। এখন আমাদের পরিবারে ভাইয়ের আরেকজন সদস্য আসতে চলেছে, সবাই অনেক খুশি। রাতের বেলা আমায় জড়িয়ে জান্নাতে ডাকলো।
এই বাড়িতে তো একজন আসতে চলেছে, তাই না? হ্যাঁ তো তো একজন আসলে আরো ভালো হবে। কথাটা বলে জান্নাত আমার বুকে মুখ লুকালো। ঠিক আছে চলো তাহলে। থাক, পরেরটুকু আর বলবো না। সবাই এখন যেতে পারেন। সবাই ভালো থাকবেন। কেমন? সমাপ্ত।